ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের বচনের বিরোধিতা অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় শুরু করে দিয়েছি। প্রথম অধ্যায় প্রথম পার্ট তোমরা পেয়ে গেছো, আজকে যেতে চলেছে দ্বিতীয় পার্ট। তোমরা সুন্দর করে নিজের কনসেপ্ট ক্লিয়ার করো, প্রশ্ন তো তোমরা পেয়ে যাচ্ছ, সেই প্রশ্ন অনুযায়ী নিজের নোট তৈরি করো। সেই নোট আমি যতটুকু বলছি সেগুলো করো, তাহলে দেখবে আর কোনো কিছু এক্সট্রা কোনো পার্সোনালি টিউশন পড়ার কোনো প্রয়োজনই পড়বে না। ফ্রি অফ কস্ট যখন সবই পাচ্ছ, কী দরকার আছে বলো তো এক্সট্রা টাকা খরচ করে পড়াশোনা করার? দরকারই নেই। তো যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো, ঠিক আছে? ফুললি ডেমনস্ট্রেটেডভাবে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি। আজকে আমরা বচনের বিরোধিতা শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। সব কটা শ্রেণী বিভাগ আমরা জেনে নিব। চলো দেখো, বচনের বিরোধিতা আমরা ছকের মধ্যে যখন ছকটাকে বচনের বিরোধিতার যে বর্গক্ষেত্র, সেই বর্গক্ষেত্র আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম সেখানে 4 প্রকার বিরোধিতা ছিল। ছকটা ছিল ঠিক এমন, সেই ছকে এই যে কোনাকুনি দাগ ছিল এইভাবে ছিল ছকটা, তাই না? এখানে ছিল এ ই আই ও। তো আমরা জেনেছি সেখানে যে 4 প্রকার বিরোধিতা। বিরোধিতা কত প্রকার? 4 প্রকার, মনে রাখবে। প্রথম বিরোধিতা হচ্ছে বিপরীত বিরোধিতা, দ্বিতীয় হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা, তৃতীয় প্রকার হচ্ছে অসম বিরোধিতা এবং চতুর্থ প্রকার হচ্ছে বিরোধী বিরোধিতা। এই 4 প্রকার নাম তোমাদের মাথায় রাখতে হবে। আর তার সাথে সাথে বিরোধিতার সংজ্ঞাটাকে মনে রাখতে হবে। বচন বিরোধিতার সংজ্ঞা কাকে বলেছিলাম এর আগের দিন, যে একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে, দুটি কোন বচন? নিরপেক্ষ বচন। আর নিরপেক্ষ বচন কোনগুলো? এ ই আই ও বচনের মধ্যে যখন কেবলমাত্র গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকবে, তখন সেই দুটি বচনের যে পারস্পরিক সম্বন্ধ তাকেই বলা হবে বচনের বিরোধিতা। এই সংজ্ঞাটাকে কেন মনে রাখতে বলেছিলাম জানো? এই সংজ্ঞাটা যদি তোমরা ভালো করে মনে রাখো, তাহলে এই যে প্রত্যেকটা বিরোধিতা, এই প্রত্যেকটা বিরোধিতার সংজ্ঞা কিন্তু তোমাদের মানে একদম খুব সহজভাবে মনে থাকবে। দেখো খুব সুন্দরভাবে, প্রথম প্রকার বিপরীত বিরোধিতা। বিপরীত বিরোধিতা আলোচনা করব। ছকটাকে এঁকে নেই, বিপরীত বিরোধিতা কোন জায়গাটা খুব সুন্দরভাবে আমাদের দেখে নিতে হবে, কারণ এই ছকটাকে মনে রাখলেই আমাদের কিন্তু পুরো বিরোধিতাটা মনে থাকবে। তাই ছকটা যখন এই বিরোধিতার কোনো প্রশ্ন আসবে, চেষ্টা করবে পাশে প্রশ্নপত্রে হোক ছকটাকে এঁকে নেওয়া। তাহলে এই ছিল বিরোধিতার ছক। তো আমরা জানি যে এ আর ই মানে এই যে ওপরের এই যে বচনটা, এখানে কিন্তু বিপরীত বিরোধিতা রয়েছে। তাহলে সংজ্ঞাটা দেখো, সংজ্ঞাটা বললাম যে বচনের বিরোধিতার সংজ্ঞা মনে রাখলে হবে। একই উদ্দেশ্য এবং একই বিধেয়পদ বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যদি কেবলমাত্র গুণগত প্রভেদ থাকে, প্রভেদ মানে পার্থক্য, তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট, যেখানে আমরা বলতাম দুটি নিরপেক্ষ বচন, সেখানে এখানে কি থাকছে? দুটো না সামান্য বচনের মধ্যে পার্থক্য, তাহলে বচন দুটি পারস্পরিক সম্পর্কে বলা হয় বিপরীত বিরোধিতা বলা হয়। এবং ওই বচন দুটিকে বলা হয় পরস্পরের বিপরীত বচন বা বিপরীত বিরোধী বচন বলা হয়। তাহলে একটা জিনিস দেখছো যে উদ্দেশ্য বিধেয় এক থাকবে, সেম সংখ্যা, একই সংখ্যা, শুধু এখানে নিরপেক্ষর জায়গায় কী হয়েছে? সামান্য। আর ওই যে কেবলমাত্র গুণ অথবা পরিমাণ অথবা গুণ ও পরিমাণ দুইটারই কথা বলা, তিনটারই কথা বলা ছিল, সেখানে শুধু গুণের পার্থক্য থাকবে। তো আমরা জানি এ আর ই এই দুটো বচন কিন্তু সামান্য বচন। কী বচন? সামান্য। তাই এই দুটো সামান্য বচনের মধ্যে শুধুমাত্র যদি কিছু পার্থক্য থাকে, সেটা হচ্ছে গুণের পার্থক্য। কেমন করে? কারণ দেখো, এটা হচ্ছে আমাদের সদর্থক, সামান্য সদর্থক, আর এটা সামান্য নর্থক। এটা হচ্ছে সকল হয়, এটা হচ্ছে কোনো নয়। তাহলে দেখো, এদের মধ্যে শুধু পার্থক্যটা হচ্ছে কিন্তু গুণের। সেই জন্য এদের মধ্যে যে বিরোধিতা, তাকে বলা হয় কিন্তু বচনের বিপরীত বিরোধিতা। কোন বিরোধিতা? বিপরীত বিরোধিতা। তাহলে গেল। তাহলে সকল কবি হয় কি? মানুষ। এটা হচ্ছে এই বচন, এটা এই যে এই বচন। এবার তারপরে আমরা এর বিপরীত বিরোধী বচন কি বের করব? কোনো কবি নয় মানুষ। কোনো কবি নয় কি? মানুষ। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমি এর বিপরীত বিরোধী বচন কিন্তু বের করলাম। তো সেখানে দেখো উদ্দেশ্য বিধেয় কী রয়েছে? এক রয়েছে। দেখো কিন্তু শুধুমাত্র দেখো এখানে হয়, এখানে কি রয়েছে? নয় রয়েছে। তাহলে দেখো শুধু গুণের পার্থক্য। যখন এমন দেখবে তখন মনে রাখবে যে তাদের মধ্যে কী বিরোধিতা রয়েছে? বিপরীত বিরোধিতা রয়েছে। তাহলে এই উদাহরণটাকে বিশ্লেষণ করি। এই উদাহরণে দুটি বচনের উদ্দেশ্য কবি এবং বিধেয় হচ্ছে মানুষ অভিন্ন হয়েছে। দুটি বচনেই পরিমাণের দিক থেকে কিন্তু সামান্য, দুটো বচনই সামান্য, কারণ আমরা জানি এই বচন কি? সামান্য। কিন্তু বচন দুটির মধ্যে গুণগত পার্থক্য রয়েছে। কিসের পার্থক্য রয়েছে? শুধু গুণের পার্থক্য রয়েছে। এখানে প্রথম বচনটি সদর্থক, কিন্তু দ্বিতীয় বচনটা কি বলতো? নয়ার্থক।
এই জন্য বচন দুটির মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে এখানে, কিন্তু এই জন্য এদের মধ্যে কিন্তু বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে। যখন দুটি সামান্য বচনের মধ্যে শুধু গুণের পার্থক্য থাকবে তখন তাদের মধ্যে যে বিরোধিতা সেটা হচ্ছে কিন্তু কী বলতো, কী বিরোধিতা, সেটা হচ্ছে কিন্তু বিপরীত বিরোধিতা। অনুরূপভাবে ই এ, মানে আমরা শুধুমাত্র যে এ থেকে ই গেলেই বিপরীত বিরোধিতা হবে এমনটা না, ই থেকে এ ধরলেও কিন্তু আমাদের একই বিরোধিতা হবে। ই আর এ বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকবে, অর্থাৎ বিপরীত বিরোধিতার যে ক্রম সেটা হচ্ছে এ থেকে যেমন ই যেতে পারে, আবার ই থেকেও এতে যেতে পারে, একই ব্যাপার হচ্ছে। ঠিক আছে, তাহলে এই গেল কিন্তু তোমাদের বিপরীত বিরোধিতার সংজ্ঞা আমরা জানলাম, উদাহরণ জানলাম। তোমাদের 3 নম্বরে যদি প্রশ্ন হয় এখান থেকে, তাহলে কিন্তু মনে রাখবে সংজ্ঞা, উদাহরণ, ব্যাখ্যা কিন্তু দিয়ে দিতে হবে। আর যদি 2 নম্বরের জন্য থাকে তাহলে কিন্তু সংজ্ঞা আর উদাহরণ দিলেই কিন্তু চলবে। ঠিক আছে, চলো ব্যাখ্যাটা না করলেও চলবে সেখানে। বিপরীত বিরোধিতার এবারে দেখো, বিপরীত বিরোধিতাকে আরও একটা নামে ডাকা যায়, আরও একটা নাম বলা হয়, এই বিপরীত বিরোধিতার সম্পর্কে বলা হয় অতি বিষমতার সম্পর্ক। অতি বিষম মানে অতিরিক্ত, বিষম, বিষম মানে পার্থক্য। অতিরিক্ত পার্থক্য মানে কি, এখানে দেখো যখন সকল হয় বলা হচ্ছে মানে সবার কথা বলা হচ্ছে, পরিমাণটা দেখো অনেক বেশি, আর যখন বলা হচ্ছে কোনো নয় তার মানে সেখানেও কিন্তু অনেক পরিমাণের কথা বলা হচ্ছে, সেই জন্য এটাকে অতি বিষমতার সম্পর্ক বলা হয়, অর্থাৎ বিপরীত বিরোধিতার সমাধান অতি বিষম বিরোধী। এবার বৈশিষ্ট্য দেখো প্রত্যেকটা বিরোধিতার প্রায় একই, বৈশিষ্ট্যর প্রশ্ন আসে না, তবুও তোমরা জেনে নেবে। তো আমি তোমাদের যেমন পড়াতে বলি যে যখনই দেখবে যে সংজ্ঞা ভালো করে পড়বে, সেই সংজ্ঞার থেকেই তোমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে। আর বৈশিষ্ট্য যদি তোমরা ভালো করে জানো তাহলে কিন্তু যে কোনো জিনিসের মধ্যে পার্থক্য করতে পারবে। তাহলে দেখো প্রথম বৈশিষ্ট্য কি, দুটি বচন থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা বিরোধিতার মধ্যে কিন্তু দুটো বচন থাকবে সবসময়। তারপর দেখো এই দুটি বচনের মধ্যে, এই যে বিপরীত বিরোধিতার মধ্যে বচনগুলোর মধ্যে কিসের পার্থক্য কী থাকবে, একই রকম, সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় থাকবে। তারপরে দুটি বচনে কী হবে, সামান্য বচন হবে। দুটো বচনে কী হবে, সামান্য বচন হবে। দুটি বচনের মধ্যে কিসের পার্থক্য থাকবে, গুণের পার্থক্য, একদম সেম টু সেম কিন্তু পার্থক্য একদম খুব সুন্দরভাবে। তো এটা গেল বিপরীত বিরোধিতা। এই বিপরীত বিরোধিতার কিন্তু একটা সত্যতার একটা নিয়ম রয়েছে, সেই নিয়মটা কি বলতো, এই নিয়মটাকে মাথায় রাখতে হবে। এটা বিরোধানুমান যখন আমরা পাঠটা করব তখন এটা কিন্তু ওখানে বিশ্লেষণ করা হবে। দেখো, বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একসঙ্গে সত্য হতে পারে না। এই যে বিপরীত বিরোধিতা যে আমরা দেখলাম, দুটো বচন, সকল মানুষের মননশীল, কোনো মানুষের মননশীল, তো তাদের মধ্যে কিন্তু কখনোই দুটো বচন কী হবে না, একই সাথে সত্য হতে পারবে না, কিন্তু আবার একই সঙ্গে কিন্তু মিথ্যা হতে পারে, একই সঙ্গে কী হতে পারে, মিথ্যা হতে পারে। এই কথা মাথায় রাখবে, বিপরীত বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন কিন্তু একই সাথে সত্য হতে পারে না, কিন্তু কী হতে পারে, মিথ্যা হতে পারে। এটা বিরোধানুমানে কিন্তু একটু খুব ভালোভাবে আলোচনা রয়েছে। দেখো নেক্সট, এবারে আমরা যে বিরোধিতা আলোচনা করব সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। কোন বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। এবার অধীন বিপরীত বিরোধিতা আলোচনা করতে গিয়ে তোমরা একটা জিনিস দেখবে যে এই বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতার সংজ্ঞা একদমই এক, শুধু একটা জায়গায় তফাৎ, যে আমরা যে ছকটা এঁকে নেব সেই ছকটা যদি আঁকি তাহলে বুঝতে পারবে যে তফাৎটা কোথায়। দেখো ছোট করে আঁকছি, দেখো আমরা জানি এ আর ই বচনের মধ্যে বিপরীত, আই আর ও বচনের মধ্যে কিন্তু অধীন বিপরীত। এরা দুটো কি সামান্য বচন, এটা দুটো বিশেষ বচন। তাহলে দেখো পরিমাণের দিক থেকে কোনো পার্থক্য নেই, কিন্তু এটা হয় এটা নয়, তাহলে একই রকম, শুধু গুণের পার্থক্য, সেম টু সেম কথা। দেখো সংজ্ঞায় কী আছে, একই উদ্দেশ্য এবং একই বিধপদ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যদি কেবলমাত্র কিসের পার্থক্য থাকে বলতো, গুণগত পার্থক্য থাকে, তাহলে বচন দুটি পারস্পরিক যে সম্পর্ক তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা বলা হয়। এবং ওই বচন দুটিকে পরস্পরে কী বলা হয়, অধীন বিপরীত বচন বলা হয়। ওই বচন দুটি কী বলা হয়, অধীন বিপরীত বিরোধী বচন বলা হয়। তাহলে দেখো খুব সুন্দরভাবে বলা আছে যে উদ্দেশ্য আর বিধেয় যখন একই থাকবে, তাদের মধ্যে যখন বচন দুটি বিশেষ বচন হবে তখন তাদের মধ্যে কেবলমাত্র যখন গুণের পার্থক্য থাকবে, তাদের যে সম্পর্ক সেটাকে বলা হবে কি, অধীন বিপরীত বিরোধী। তাহলে দেখো একটা সংজ্ঞা, শুধুমাত্র বচন বিরোধিতার সংজ্ঞাকে মনে রাখো, তাহলে এগুলো সব মনে থাকবে, খালি জাস্ট ওই জায়গাগুলোকে একটু চেঞ্জ করা, একটা করে শব্দ চেঞ্জ করা। উদাহরণ দেখে নাও, কোনো শিক্ষক হয় ধনী ব্যক্তি, দেখো উদ্দেশ্য বিধেয়। কোনো শিক্ষক নয় ধনী ব্যক্তি, দেখো উদ্দেশ্য বিধেয় একই আছে, শুধু এখানে হয় আছে, এখানে নয় আছে। দেখো ওই বিপরীত বিরোধিতার মতো একদম একই রকম। তো সেম ব্যাখ্যা দেখো, উক্ত উদাহরণে দুটি বচনের উদ্দেশ্য কি, শিক্ষক এবং বিধেয় ধনী ব্যক্তি অভিন্ন, একদম দুটোরই যে উদ্দেশ্য বিধেয় সবগুলো এক। দুটি বচনের পরিমাণ বিশেষ হয়েছে, পরিমাণ বিশেষ, কিন্তু বচন দুটির মধ্যে গুণগত পার্থক্য আছে। এদের মধ্যে যে একটাই পার্থক্য সেটা হচ্ছে গুণের পার্থক্য। অর্থাৎ প্রথম বচনটি সদর্থক, প্রথম বচনটা হচ্ছে সদর্থক, এটা হয়। আর দ্বিতীয় বচনটি কী বলতো, নয়ার্থক বচন। কী বচন, নয়ার্থক বচন। এই জন্য বচন দুটির মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ আছে। এই জন্য এদের মধ্যে যে সম্বন্ধ আছে সেটা হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। কিসের, অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ রয়েছে। অনুরূপভাবে ও এবং আই বচনের মধ্যেও এই একইভাবে
আই বচন আর ও বচনের মধ্যে, মানে উল্টো দিক থেকে, যেমন আই থেকে ও হচ্ছে অধীন, আবার ও থেকে আইও গেলেও কিন্তু অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকবে। অর্থাৎ এদের যে ক্রমটা হচ্ছে আই থেকে যেমন ও যেতে পারে, ও থেকে তেমন আইতেও যেতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে বিপরীত বিরোধিতা আর অধীন বিপরীত বিরোধিতা একদমই প্রায় একই, খুব সুন্দরভাবে সংজ্ঞাগুলোকে মনে রাখা যায়। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই বিরোধিতা আশা করি বুঝতে পারলে। এবার পরের বিরোধিতা দেখো, পরের বৈশিষ্ট্যটা দেখে নেব। তো যেমন বিপরীত বিরোধিতার একটা নাম আছে, এখানেও আরেকটা নাম আছে, একে বলা হয় অনুবিষমতার সম্পর্ক। এই বিপরীত অধীন বিপরীত বিরোধিতার যে সম্পর্ক সেটাকে অনুবিষমতার বলা হয়। অর্থাৎ অধীন বিপরীত বিরোধিতা সমান সমান অনুবিষম বিরোধী। অনুবিষম, এখানে কিন্তু পরিমাণের পার্থক্যের যে পরিমাণ সেটা কমে, এই জন্য এটাকে অনুপরিমাণ বলা হয়, বিষমতা বলা হয়। পার্থক্য দেখো, ওই বিপরীত বিরোধিতার যা সবার পার্থক্য ঠিক তাই, দুটি বচন থাকবে, উদ্দেশ্যবিধ এক থাকবে, দুটো বচন ওখানে সামান্য ছিল, এখানে কি বিশেষ বচন হবে, আর এদের মধ্যে পার্থক্য গুণের পার্থক্য থাকবে। কিসের পার্থক্য এখানে? গুণের পার্থক্য। তো অধীন বিপরীত বিরোধিতায় আবদ্ধ দুটি বচন একসঙ্গে মিথ্যা হতে পারে, সত্য মিথ্যার যে নিয়ম সেটা বলা আছে। এখানে কিন্তু আবার দুটো বচন একসাথে মিথ্যা হতে পারে, কিন্তু পারে না, মিথ্যা হতে পারবে না, কিন্তু একই সাথে সত্য হতে পারে। এখানে কি হতে পারে বলো তো? দুটো বচন একই সাথে কি হতে পারে? মিথ্যা হতে পারে না, কিন্তু সত্য হতে পারে। এখানে দুটো বচন মাথায় রাখতে হবে, যে দুটো বচন একই সাথে দুটো বচন একই সঙ্গে কিন্তু এখানে কী হতে পারবে না? মিথ্যা হতে পারে না, কিন্তু একই সঙ্গে সত্য হতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল কিন্তু অধীন, তোমাদের অধীন বিপরীত বিরোধিতা। এরপরে আমরা যে বিরোধিতা দেখব সেটা হচ্ছে কিন্তু অসম বিরোধিতা। কোন বিরোধিতা? অসম বিরোধিতা। এই অসম বিরোধিতা আলোচনা করতে গিয়ে সংজ্ঞা দেখো একই রকম। অসম বিরোধিতা, ছকটাকে এঁকে নিব, ছকটাকে এঁকে নিয়ে আমরা করব। সবসময় ছক আঁকবার চেষ্টা করবে, কারণ ছক আঁকলে কিন্তু তোমাদের খুব সহজভাবে মনে থাকবে। তাহলে দেখো এ, ই, আই, ও। তাহলে দেখো অসম বিরোধিতা কাদের মধ্যে? এদিকে হচ্ছে বিপরীত, এদিকে হচ্ছে অধীন বিপরীত, তাহলে সাইডের দিকে রয়েছে এগুলো হচ্ছে অসম বিরোধিতা, আমরা জানি। তাহলে কোন কোন বচনের মধ্যে অসম বিরোধিতা? এ, আই, ই, ও। একই রকম এখানে হয়তো ডাবল হবে, কারণ এখানে এ, ই ছিল, দুটো বচন ছিল, এখানেও দুটো বচন, কিন্তু এখানে এখন চারটা বচন, এই দুটো চারটা। তাহলে দেখো সংজ্ঞা, একই উদ্দেশ্য ও একই বিধ বিশিষ্ট দুটি বচনের মধ্যে। এবার এখানে কিন্তু দেখো কোনো সামান্য বিশেষ কথা বলা নেই, এখানে তোমরা নিরপেক্ষ কথাটা জুড়ে দিতে পারো। নিরপেক্ষ কেন? এখানে কোনো বচনের কথা বলা নেই, তার কারণ হচ্ছে দেখো, এ বচন হচ্ছে সামান্য বচন, আর এটা হচ্ছে কিন্তু কি বলতো? বিশেষ বচন। তাই এখানে সামান্য বিশেষ তো বলা যাবে না। তো দুটি নিরপেক্ষ বচনের মধ্যে যদি কিসের পার্থক্য থাকে? পরিমাণগত পার্থক্য। অসম কথাটার মধ্যেই কিন্তু বলা আছে অসমান। অসমান মানে কিসের দিক থেকে অসমান? পরিমাণের দিক থেকে অসমান। পার্থক্য থাকে, কিন্তু গুণগত কোনো পার্থক্য থাকে না, এদের মধ্যে গুণের কোনো পার্থক্য থাকবে না। মানে দুটোই হয়, হয়তো হয় হবে, নয় থাকলে নয় হবে। তাহলে বচন দুটির যে পারস্পরিক সম্বন্ধ তাকেই বলা হয় কিন্তু অসম বিরোধিতার সম্বন্ধ। আর পরস্পর দুটি বচনকে অসম বিরোধী বচন বলা হয়। তার খুব সুন্দরভাবে বলা আছে, যখন একই উদ্দেশ্য ও বিধি-বিশিষ্ট দুটি নিরপেক্ষ বচনের মধ্যে কেবলমাত্র পরিমাণের পার্থক্য থাকবে, তখন তাদের যে পারস্পরিক সম্বন্ধ তাকেই কিন্তু বলা হবে, কি বলতো? তাকেই বলা হবে তোমাদের অসম বিরোধিতা। তো অসম বিরোধিতায় দুটি বচনের মধ্যে পরিমাণের পার্থক্য থাকে। কিসের পার্থক্য থাকে বলে? তো এক্ষেত্রে একটি বচন সামান্য হয়, আর একটা বচন কী হয়? সবসময় বিশেষ হয়। এখানে এই যে অসম বিরোধিতার ক্ষেত্রে যেহেতু পরিমাণের পার্থক্য থাকে, একটা বচন অবশ্যই বিশেষ হবে, একটা পরিমাণ সবসময় সামান্য হবে। তাই অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটিকে বিশেষ বচনটির অতিবর্তী এবং বিশেষ বচনটিকে সামান্য বচনের অনুবর্তী। এটা কিন্তু একটা প্রশ্ন তোমাদের, যে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা কাকে বলা হয়? একেই বলা হয়। কেন বলা হয়? কারণ এখানে বিরোধিতার সম্বন্ধ যে হয়, দুটি বচন আবদ্ধ থাকে, তাদের একটা হয় সামান্য, একটা হয় বিশেষ। তো ওই সামান্য বচনটাকে বিশেষ বচনটির অতিবর্তী বলা হয়, মানে এই যে সামান্য বচনগুলোকে অতিবর্তী বলা হয়, আর বিশেষ বচনটাকে অনুবর্তী বলা হয়। মনে থাকবে কথাটা? তো বলছে বিশেষ বচনটিকে সামান্য বচনের অনুবর্তী বলা হয়, এজন্য অসম বিরোধী থেকে অতিবর্তী বা অনুবর্তী বিরোধিতাও বলা হয়। এই জন্য মনে রাখবে যে এই যে অসম বিরোধিতা রয়েছে, এটাকে কিন্তু অতিবর্তী অনুবর্তী বিরোধিতা বলা হয়। এটা একটা কিন্তু তোমাদের প্রশ্ন, এটাও কিন্তু করতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আমি প্রশ্ন দেওয়ার সময় অবশ্যই দিয়ে দেবো এই প্রশ্নটা। অসম বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন জোর, মানে অসম বিরোধিতা কাদের কাদের মধ্যে হয়? এক হচ্ছে এ আই, এই যে এ আই, আরেকটা হচ্ছে ইও, এই যে ইও। কোন ছকের মধ্যেই করা আছে সব। এবার এদের যে ক্ষেত্রগুলো, এদের যে ক্রমগুলো হবে, কী কী ক্রম হবে? এক হচ্ছে এ থেকে আই যেতে পারে, এই যে এ থেকে আই, আবার আই থেকে এ যেতে পারে, সেম টু সেম। তারপরে আবার ই থেকে ও যেমন আসতে পারে, এই যে ই থেকে ও, আবার ও থেকে কিন্তু ইও যেতে পারে, ও থেকে। তাও তাদের মধ্যে কি থাকবে? অসময় বিরোধিতার সম্বন্ধ থাকবে। একদম সহজভাবে মনে রাখো, অত কঠিনভাবে ভাবার কিছু নেই। এখানে অতিবর্তী অনুবর্তী বিরোধিতা কাকে বলা হয়, এটাও তোমাদের প্রশ্ন হবে, এটাও সুন্দর করে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো এদের বৈশিষ্ট্য জানবো, উদাহরণটা দেখে নাও। উদাহরণ সুন্দর করে বলা আছে যে সকল সাধু হয় ধার্মিক, এটা অতিবর্তী, কারণ আমরা সামান্য বচন থেকে অতিবর্তী বলেছি। তারপরে কোনো কোনো সাধু হয় ধার্মিক, এটা হচ্ছে অনুবর্তী। দেখো এখানে উদ্দেশ্যবিধ একই রয়েছে, ধার্মিক, কিন্তু এখানে গুণ দেখো,
গুণ একই রয়েছে, কিন্তু পরিমাণ দেখো এখানে সবার কথা বলা হয়েছে, আর এখানে কি বলা হয়েছে কোনো কোনো কথা বলা হয়েছে। এখানে সবার কথা বলা হয়েছে, এখানে কোনো কোনো, মানে কি ওখানে পরিমাণটা অনেক বেশি এই জন্য অতিবর্তী, এখানে অল্প জনের কথা বলা হয়েছে এই জন্য এটাকে অনুবর্তী বলা হচ্ছে। পরের উদাহরণ দেখো, বলছে কোনো মানুষ নয় অমর, আর এখানে বলছে কোনো কোনো মানুষ নয় অমর। তাহলে দেখো উদ্দেশ্য বিধেয় কিন্তু এক, কিন্তু পরিমাণ দেখো এখানে সবার কথা, এখানে হচ্ছে কোনো কোনো। দুটি বচনের উদ্দেশ্য সমান সমান মানুষ, দুটো বচনের উদ্দেশ্য কী রয়েছে এখানে মানুষ, বিধেয় পদ অমর, এই দুটো দেখো বচন দুটির মধ্যে গুণগত প্রভেদ না থাকায় এদের মধ্যে কোনো গুণের পার্থক্য নেই, দুটোই নয় নয়, পরিমাণের কিন্তু পার্থক্য আছে, এখানে পরিমাণের পার্থক্য আছে, তাই বচন দুটির অসমবিরোধী। বচন দুটি কেমন বলতো? অসমবিরোধী বচন। কি বচন? অসমবিরোধী বচন। অসমবিরোধিতার ক্ষেত্রে বৈশিষ্ট্য, এখানে অসমবিরোধিতার বৈশিষ্ট্য কি? দুটি বচন থাকবে, ঠিক তাই যেমন ওদের বাকিদের ক্ষেত্রে। উদ্দেশ্য বিধেয় কি থাকবে? এক। সবগুলো বিরোধিতার ক্ষেত্রে বৈশিষ্ট্য এই দুটো এক। তবে এই দুটি, এখানে দুটো বচনের মধ্যে কিসের পার্থক্য? কোনো রকম পার্থক্য নেই, সেটা হচ্ছে গুণের কোনো পার্থক্য থাকবে না, কিন্তু এখানে যে পার্থক্য থাকবে সেটা হচ্ছে পরিমাণের পার্থক্য। এখানে কিসের পার্থক্য থাকবে? পরিমাণের। তো এই গেল কিন্তু তাদের বৈশিষ্ট্য। এবার ওই যে সত্যতার একটা নিয়ম রয়েছে, সেই সত্যতার নিয়মটাকে একটু ভালো করে দেখে নাও। সত্যতার নিয়মটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে অসমবিরোধিতার সম্বন্ধে ক্ষেত্রে সামান্য বচন যদি সত্য হয় তাহলে বিশেষ বচনটিও অবশ্যই হবে সত্য। এই যে নিয়ম, সামান্য বচনগুলো সত্য, এটা যদি সত্য হয় তাহলে এটাও কী হয়ে যাবে? সত্য হবে। আর বিশেষ বচনটি মিথ্যা হলে, বিশেষ বচনটি যদি মিথ্যা হয় তাহলে মনে করে এটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু সামান্য বচনটি অবশ্যই মিথ্যা হবে, এটাও কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে, এভাবে করতে হবে। কেন হবে এগুলো? এই বিরোধ মানে এগুলো আলোচনাগুলো সব বিরোধানুমানে খুব সুন্দরভাবে করা আছে, সেখানে গিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে জানব। ঠিক আছে, তাহলে এই গেল কিন্তু তোমাদের কি কোন বিরোধিতা? অসম বিরোধিতা কিন্তু শেষ। এবারে শেষ আরেকটা বিরোধিতা আছে আমাদের আজকের ভিডিওর জন্য, সেই বিরোধিতাটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে বিরুদ্ধ। বিরোধিতারও ছবিটা এখানেই আমরা আগে ছকটাকে আঁকবো। বারবার বলছি ছক এঁকে এঁকে করবে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এ ই আই ও, আমরা এই বিরোধিতা করলাম, অধীন বিপরীত বিরোধিতা করলাম, অসম বিরোধিতা দুদিকে করলাম, কিন্তু মাঝখানে কোনাকুনি যেগুলো রয়েছে সেই বিরোধিতাগুলো এখন আমরা করব। আর সেই বিরোধিতার নাম হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। সংজ্ঞা একই সংজ্ঞা, একই উদ্দেশ্য এবং একই বিধেয় বিশিষ্ট দুটি নিরপেক্ষ, এখানে নিরপেক্ষ কথাটা জুড়ে দেবে তো সবাই। নিরপেক্ষ বচনের মধ্যে যদি গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য, দুটারই কিসের পার্থক্য? গুণ ও পরিমাণ দুইটারই পার্থক্য থাকে, তাহলে তাদের পারস্পরিক সম্বন্ধে কী বলে? বিরুদ্ধ বিরোধিতা বলে। কি, কোন বিরোধিতা বলে? বিরুদ্ধ বিরোধিতা বলে। এবং ওই বচন দুটিকে পরস্পরের বিরুদ্ধ বচন বলা হয়, এবং বচন দুটিকে পরস্পর বিরুদ্ধ বচন বলা হয়। তাহলে দেখো অসমবিরোধিতায় যেমন চার ধরনের বচন ছিল, এ আই ই ও, এখানেও এ ও ই আই, চারটা বচন রয়েছে। তাহলে এবারে এদের মধ্যে পার্থক্যটা, প্রথম আমরা বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা দেখলাম, তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কিসের বলতো? তাদের মধ্যে পার্থক্য শুধু গুণের, আর এখানে পরেরটা অসমবিরোধিতা দেখলাম পরিমাণের। এবার দেখছি গুণ ও পরিমাণ দুইটারই পার্থক্য। তাহলে দেখো দুইটারই পার্থক্য হচ্ছে গুণ ও পরিমাণ। তো সেখানে বিরুদ্ধ বিরোধিতায় গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকায় এক্ষেত্রে একটি বচন এ হলে অন্য বচনটা হয় ও, মানে কি সবসময় গুণ পরিমাণ দুটারই পার্থক্য থাকে, অথবা ই হলে আরেকটা হচ্ছে কি আই হচ্ছে। কাজে বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে দুটি বচন জোর হতে হবে। কি কি হয়? একটা হচ্ছে এ ও, আর একটা হচ্ছে ই আই, সেটা আমরা জানি। এদের ক্রমটা কী হবে? যেমন এ থেকে ও যাবে, ও থেকে এতে যাবে, আবার ই থেকে আইতে গেলে আই থেকে ইতে যাবে, তাই না? এরকম হবে, আমরা জানি, সেটা আগের বচনগুলো, আগের বিরোধিতাগুলোতেও দেখা গেল। তো এবারে এদের উদাহরণটা দেখে নাও। উদাহরণটাতে কী আছে? সকল ফুল হয় সুগন্ধিযুক্ত, কোনো কোনো ফুল নয়, এখানে এটা নয় হবে, নয় সুগন্ধিযুক্ত। দেখো এই যে বচনটা, এটা বচন হচ্ছে সামান্য সদর্থক, দেখো সামান্য সদর্থক। আর এই বচনটা কোনো কোনো ফুল নয়, এটা হচ্ছে বিশেষ নয়ার্থক। তাহলে এখানে দেখো উদ্দেশ্য বিধেয় সব একই রয়েছে। এখানে পরিমাণ দেখো সবার কথা বলা হয়েছে, এখানে পরিমাণ বিশেষের কথা বলেছে। এখানে হয় আছে, এখানে নয় আছে। দেখো গুণও আলাদা, পরিমাণও আলাদা, এই জন্য এদের মধ্যে যে বিরোধিতার সম্বন্ধ সেটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধ। পরের উদাহরণটা দেখো, ই বচন কোনো মানুষ নয় সৎ ব্যক্তি, সামান্য নয়ার্থক। তারপর দেখো কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি, এখানে সবার কথা বলা হয়েছে কোনো, এখানে কোনো কোনো মানে অল্প পরিমাণের কথা বলা হয়েছে। তাহলে এই গেল বিরুদ্ধ বিরোধিতা। তার বৈশিষ্ট্যটা জেনে নেব, একদম একই রকম বৈশিষ্ট্য, দেখে নাও। আচ্ছা, কি বলেছে এখানে একটু ব্যাখ্যা দিয়েছে দেখো। বলেছে দুটি উদাহরণের প্রতিটিতেই দুটি বচনের উদ্দেশ্য বিধেয় অভিন্ন হয়েছে, এবং দুটি ক্ষেত্রেই বচন দুটির মধ্যে শুধু গুণের পার্থক্য আছে, আবার পরিমাণের পার্থক্য আছে। বচন দুটির মধ্যেও শুধু গুণের নয়, পরিমাণ দুটোরই পার্থক্য আছে। এ কারণে এক নম্বর উদাহরণের বচন দুটি পরস্পর বিরুদ্ধ বিরোধী, পরেরটাও কিন্তু বিরুদ্ধ বিরোধী, কারণ সেখানে পরিমাণ গুণ পরিমাণ দুটোরই পার্থক্য রয়েছে। বৈশিষ্ট্য কী কী ছিল? দুটি বচন এক থাকবে, দুটি বচনের মধ্যে উদ্দেশ্য বিধেয় কী থাকবে? এক থাকবে। বচন দুটির মধ্যে কিসের পার্থক্য থাকবে? প্রথম গুণের পার্থক্য থাকবে, পরের পরিমাণের পার্থক্য থাকবে। তাহলে দেখো বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রায় সব একই। তোমাদের যদি কোথাও প্রশ্ন আসে, আবার এই ধরনের হবে প্রশ্ন যে বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য কোথায়,
এটা আসবে। তারপরে দেখো বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য কোথায়, তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি তোমরা না জানো এই ধরনের কিন্তু প্রশ্নগুলো অ্যাটেন্ড করতে পারবে। নেক্সট দেখো, এবারে এই বিরোধিতারও কিন্তু একটা সত্যতার কী থাকে বলো তো, সত্যতার কিন্তু নিয়ম আছে। তো এই বিরোধিতাকে সত্যতার নিয়মটা মনে রাখা খুবই সহজ। নিয়মটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতার সম্বন্ধে আবদ্ধ দুটি বচন একসঙ্গে কখনোই সত্য হতে পারবে না। আবার একসঙ্গে কী হতে পারবে না বলো তো, মিথ্যাও হতে পারবে না। এই বিরুদ্ধ বিরোধিতায় আবদ্ধ দুটি বচন কখনোই একই সঙ্গে কী হতে পারবে না, সত্য হতে পারবে না, আবার মিথ্যাও হতে পারবে না। একটা সত্য হলে একটা মিথ্যা হবে, একটা মিথ্যা হলে একটা সত্য হবে। তাহলে এই যে ভালো করে মনে রাখবে। তো এবার বিরুদ্ধ বিরোধিতা, আমাদের 4টা বিরোধিতা শেষ হয়ে গেল। খুব সুন্দরভাবে তোমরা নোট ডাউন করো। এই যে বিরোধিতাগুলোর সংজ্ঞা, উদাহরণ সহ অতিবর্তী, অনুবর্তী, অনুবিষমতা, অতি বিষমতা, এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো তোমাদের হতে চলেছে। তাহলে আজকের ভিডিও আমি এ পর্যন্ত রাখছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে এই চ্যাপ্টারেরই হয়তো শেষ ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। কিন্তু হ্যাঁ, বন্ধুবান্ধবদের শেয়ার করো। তোমরা দেখছো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করছো না, করো। তোমাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক কিন্তু আমাদের আগ্রহ জাগাবে, আরও বেশি আগ্রহে আমাদেরকে এনে দেবে। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ সো মাচ।